তেহরান বনাম জেরুজালেম, আরেকটি যুদ্ধে কাউন্টডাউন শুরু। মধ্যপ্রাচ্যের গরম মাটিতে আবারও আগুনের গন্ধ। ইরান ইসরায়েলের দ্বন্দ্ব যেন থামতেই চাইছে না। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পরও দুই দেশের মধ্যে এখন চলছে অদৃশ্য এক ছায়াযুদ্ধ। প্রশ্ন উঠছে, আসছে কি আরও বড় সংঘাত? ইরানিদের উদ্দেশ্যে ইসরায়েলের বার্তা। 12ই আগস্ট ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশনে মুখোমুখি হলেন ইরানিদের সাথে। তিনি প্রতিশ্রুতি দিলেন, আমরা তোমাদের জল বিশুদ্ধকরণের প্রযুক্তি দেব। কিন্তু এর সঙ্গে তিনি এমন এক আহ্বান জানালেন যা তেহরানকে কাঁপিয়ে দিল। রাস্তায় নেমে এসো, শাসনের বিরুদ্ধে দাঁড়াও, ইসরায়েল তোমাদের পাশে আছে। তারই প্রতিধ্বনি করলেন ইসরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গিলা গামেলিয়ান। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আগামী বছর মুক্ত তেহরান। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও অভিযোগ করলেন, ইরান সরকার দেশবাসীর জন্য নয়, ক্ষেপণাস্ত্র আর সংঘাতে অর্থ ঢালছে। বার্তাটি স্পষ্ট, ইসরায়েল সরাসরি ইরানি জনগণকে শাসকের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে। তেহরানের পাল্টা আঘাত। ইসরায়েলের এই বার্তায় তেহরান ক্ষুব্ধ। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এটিকে বললেন মরিচিকা। সংসদের স্পিকার গালিবাফ কটাক্ষ করে বললেন, পরিশোধিত নর্দমার পানি দিয়ে ইরানিদের প্রতারিত করছে ইসরায়েল। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরও এক ধাপে গিয়ে জানালেন, নিষেধাজ্ঞার কারণে ইরান নতুন প্রযুক্তি আনতে দেরি করছে, অথচ তাদের হাতে ইতিমধ্যেই সংকট সমাধানের উপায় আছে। সবচেয়ে বড় বার্তা এসেছে সরকারের সামরিক পদক্ষেপ থেকে। 3 আগস্ট ইরান নতুন এক প্রতিরক্ষা কাউন্সিল গঠন করেছে, যেখানে 38 বা প্রচলিত সেনাবাহিনী ও আইআরজিসি বা রিভলিউশনারি গার্ড সরাসরি অন্তর্ভুক্ত। শেষবার এই ধরনের কাউন্সিল গঠিত হয়েছিল 8 বছরের ইরাক-ইরান যুদ্ধের সময়। এবারও তেহরান বুঝিয়ে দিল তারা আরেকটি বড় সংঘাতের জন্য প্রস্তুত। ছায়াযুদ্ধের নাটক। যুদ্ধবিরতির পরও ইরানের রহস্যজনক বিস্ফোরণ আর অগ্নিকাণ্ডের ঢেউ চলছে। মাত্র 40 দিনে 30টিরও বেশি ঘটনা। কখনো গুদাম উড়ে যাচ্ছে, কখনো সামরিক মালিকানাধীন অর্থনৈতিক কেন্দ্র জ্বলছে। তেহরান এগুলোকে ছোট করে দেখাতে চাইছে গ্যাস লিক, দুর্ঘটনা। কিন্তু মানুষ জানে এর পেছনে থাকতে পারে মোসাদের ছায়া। প্রমাণ, ইরানি ভিন্ন মতাবলম্বীরাই এখন ইসরায়েলের হাতিয়ার। 7 আগস্ট প্রভাবলিকা রিপোর্টে উঠে এসেছে, সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি সাফল্যের পেছনে ছিল ইরানি সহযোগীরা। তারা মেশিন গান বসিয়েছে, বিমান প্রতিরক্ষা ধ্বংস করেছে, এমনকি বিজ্ঞানীদের অ্যাপার্টমেন্ট নজরদারি করেছে। অর্থাৎ শত্রু আর সীমান্তে সীমাবদ্ধ নয়, শত্রু এখন ভেতরে। শক্তির আসল খেলা। ইসরায়েল চায় ইরানি জনগণকে রাস্তায় নামাতে। তেহরান চায় দেখাতে তাদের হাতে শুধু সেনা নয়, প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র আর জনগণের শক্তি আছে। এ লড়াই শুধু অস্ত্রের নয়, মনস্তত্ত্বেরও। আজকের ইরান কেবল টার্গেট নয়, বরং এক দৈত্যাকার শক্তি, যে প্রমাণ করতে চায় যদি যুদ্ধ হয়, আগুন শুধু তেহরানে নয়, জ্বলবে তেল আবিবেও। দিন কয়েক আগেই আকাশ কাঁপিয়ে ইরানে হামলা চালিয়েছিল আমেরিকা। বাংকার বাস্টার বোমার গর্জনে কেঁপে উঠেছিল মরুভূমির বুকে লুকানো স্থাপনাগুলো। শক্তিশালী এই বোমা ফেলতে আমেরিকাকে ব্যবহার করতে হয়েছিল B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান, যা ইরানের আকাশে পৌঁছাতে 16 ঘন্টা টানা উঠতে হয়েছিল, পেরোতে হয়েছিল প্রায় 11,000 কিলোমিটার পথ। কিন্তু এবার খেলা ঘুরে যেতে পারে। তেহরান নাকি তৈরি করে ফেলেছে এমন এক ভয়ঙ্কর অস্ত্র, যা দিয়ে ইরানে বসে আঘাত হানা যাবে আমেরিকার প্রাণকেন্দ্রে। এর নাম খোররামশার 5। শোনা যাচ্ছে এই মিসাইলের রেঞ্জ 12,000 কিলোমিটার, যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছতে সক্ষম। এ শুধু সাধারণ মিসাইল নয়, এটি এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই এমন অস্ত্র আছে। যদি খবর সত্য হয়, ইরান সেই অভিজাত ক্লাবে যোগ দেবে, যেখানে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও কয়েকটি সামরিক দানব। শক্তির সংখ্যা বদলে দিতে পারে খোররামশার 5। এই মিসাইলের ওয়ারহেড প্যালোড প্রায় 2 টন, যা আমেরিকার বাংকার বাস্টার বোমার শক্তির সমান বলে তুলনা করা হচ্ছে। অর্থাৎ আঘাত হানার পর এটি ভূগর্ভের সুরক্ষিত টার্গেটও ধ্বংস করতে সক্ষম। এর গতি ম্যাক 16, মানে ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার। শত্রু বুঝে ওঠার আগেই আঘাত এসে পড়বে। টুইস্ট হচ্ছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC এখনও এই অস্ত্রের অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। কিন্তু ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি ছাড়া অন্য সূত্রগুলো একে উড়িয়ে দিচ্ছে না, বরং শীর্ষ সামরিক কমান্ডাররা বারবার ইঙ্গিত দিচ্ছেন তাদের হাতে এমন কিছু আছে যা বিশ্ব আগে দেখেনি। কেন আতঙ্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? তেহরান থেকে ওয়াশিংটনের দূরত্ব 11,000 কিলোমিটার, যেখানে একসময় পৌঁছতে লাগত ঘন্টার পর ঘন্টা উড়োজাহাজের পথ। আর এখন খোররামশার 5 যদি সত্যিই প্রস্তুত হয়, সেই আঘাত কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবে আমেরিকার মাটিতে।
ইসরায়েলের ক্ষেত্রেও পরিস্থিতি আরও জটিল। তাদের রাজধানী জেরুজালেম, সামরিক ঘাঁটি ও কৌশলগত পয়েন্টগুলো এই মিসাইলের নাগালের মধ্যেই। ইরানের বার্তা স্পষ্ট। ইরান বহুদিন ধরে বলছে তাদের হাতে এমন অস্ত্র আছে যা শত্রুকে যুদ্ধ শুরুর আগেই থামিয়ে দিতে পারে, আর খোররামশার 5 সেই হুমকিকে বাস্তবে রূপ দিতে পারে। এটা শুধু প্রতিশোধের অস্ত্র নয়, এটা একটি কৌশলগত বার্তা যা বলে দেয়, যদি তুমি আমার আকাশে ঢোকো, আমি তোমার আকাশ ছেড়ে দেব। গোপনীয়তার আড়ালে বিপদ। অদ্ভুত ব্যাপার হলো, ইরান সাধারণত সামরিক সাফল্যের খবর প্রচার করতে ভালোবাসে, কিন্তু এবার তারা চুপ। হয়তো এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, শত্রুকে অনিশ্চয়তার মধ্যে রেখে ভয় তৈরি করা, বা হতে পারে অস্ত্রটি সত্যিই প্রস্তুত আর তারা সঠিক সময়ের অপেক্ষায় আছে তা প্রকাশ করার জন্য। যদি খোররামশার 5 বাস্তব হয়, তবে বিশ্বশক্তির মানচিত্রে নতুন হিসাব কষতে হবে। তখন আর ইরানকে মধ্যপ্রাচ্যের শক্তি বলে হবে না, তারা হয়ে উঠবে আন্তঃমহাদেশীয় খেলোয়াড়, যার আঙুলের ছোঁয়ায় আমেরিকার হৃদয়েও কম্পন ধরতে পারে। এই খেলায় দেরি হলে চলবে না, কারণ আকাশপথে যুদ্ধের নিয়ম বদলাচ্ছে, আর খোররামশার 5 সেই নতুন যুগের দূত। ককেশাসে ট্রাম্পের ছক ভেস্তে দিতে ইরানের অঙ্গীকার। আর্মেনিয়া আজারবাইজান চুক্তি নিয়ে ট্রাম্পকে সরাসরি সতর্কবার্তা। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির শীর্ষ সহকারী হুঁশিয়ারি, ভাড়াটে সেনাদের কবরস্থান হবে এই করিডোর। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা জমতে শুরু করেছে ককেসাস অঞ্চলে। ইরান এবার স্পষ্ট জানিয়ে দিল, আজারবাইজান থেকে নাখেচেভান পর্যন্ত আর্মেনিয়ার ভেতর দিয়ে যে মার্কিন সমর্থিত করিডোর তৈরির পরিকল্পনা চলছে তা তারা কোনোভাবেই হতে দেবে না। খামেনির উপদেষ্টা আলী আকবর ভেলাওয়াতি সরাসরি বললেন, ইরান কখনোই কোনো ট্রাম্প সত্ত্বাধিকারী করিডোরের অনুমতি নেবে না। তার ভাষায়, এই করিডোর হবে ভাড়াটি সেনাদের কবরস্থান। ভেলাওয়াতি আরও সতর্ক করে দেন, এই প্রকল্প আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং আর্মেনিয়ার ভৌগোলিক ঐক্যকেও বিপদে ফেলতে পারে। তবে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় আর্মেনিয়া আজারবাইজান শান্তি চুক্তিকে দীর্ঘস্থায়ী শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু এর পাশাপাশি তারা স্পষ্ট করে বলেছে, ইরানের সীমান্তের কাছাকাছি যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরূপ প্রভাব পড়তে পারে। তেহরান সরাসরি সতর্ক করে দিয়েছে, সীমান্তবর্তী এলাকায় বিদেশি শক্তির হস্তক্ষেপ নেতিবাচক পরিণতি ডেকে আনবে। ইরানের আশঙ্কা, এই পরিকল্পনা আর্মেনিয়াকে বিভক্ত করে দিতে পারে এবং ককেসাসের জ্বালানি সমৃদ্ধ অঞ্চলে নতুন অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাদের বিবৃতিতে বলা হয়, নিঃসন্দেহে ককেসাস অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এখানকার সব দেশের স্বার্থে। একই সঙ্গে ইরানের শেয়ার করা সীমান্তের পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এই বিবৃতি এসেছে এমন এক সময়ে যখন আর্মেনিয়া ও আজারবাইজান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনের হোয়াইট হাউসে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। ট্রাম্পের নেতৃত্বে অনুষ্ঠিত এই আলোচনায় ছিল আজারবাইজানের বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চল পুনর্দখলের পর দুই দেশের মধ্যে প্রথম সরাসরি শান্তি চুক্তি। চুক্তিটি হোয়াইট হাউসের স্টেট ডাইনিং রুমে স্বাক্ষরিত হয়, যেখানে ট্রাম্পের পাশে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিনিয়ান উপস্থিত ছিলেন। এই চুক্তির মূল লক্ষ্য হল দুই দেশের মধ্যে সব ধরনের লড়াই স্থায়ীভাবে বন্ধ রাখা, বাণিজ্য, ভ্রমণ ও কূটনৈতিক সম্পর্ক খুলে দেওয়া এবং একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সম্মান করা। মার্কিন পক্ষ জানিয়েছে, এই চুক্তির অংশ হিসেবে আর্মেনিয়া ও আজারবাইজান একটি নতুন ট্রানজিট করিডোর তৈরি করবে, যার নাম দেওয়া হয়েছে ট্রাম্প রুট। হোয়াইট হাউস জানিয়েছে, এই করিডোরের একচেটিয়া উন্নয়ন অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের থাকবে। এর ফলে জ্বালানি এবং অন্যান্য সম্পদের বৃহত্তর রপ্তানি সহজতর হবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্লেষক এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যে বিতর্কিত পারমাণবিক কর্মসূচি এবং জুন মাসে ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতের পর মার্কিন চাপের মুখে ইরানের করিডোরটি বন্ধ করার মতো সামরিক শক্তির অভাব রয়েছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপেরিটি (TRIPP), যা আজারবাইজানের মূল ভূখণ্ড ও তার নেখচিভান স্বায়ত্তশাসিত প্রদেশকে সংযুক্ত করবে। এই পথটি আর্মেনিয়ার ভূখণ্ডের মধ্য দিয়ে যাবে, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিশেষ অংশীদারিত্ব গড়ে তোলা হবে। ট্রাম্প জানান, এই করিডোরের উন্নয়নে আমেরিকান কোম্পানিগুলো বড় বিনিয়োগ করবে এবং এটি 3 দেশকেই অর্থনৈতিক সুবিধা দেবে।
ইরানের হুঁশিয়ারি, আর এক চুল আগালেই ধ্বংসের শুরু। ঘড়ির কাঁটা থেমে যায় না, কিন্তু কিছু মুহূর্ত ইতিহাসে জমে থাকে চিরকাল। 12 দিনের রক্তাক্ত আগ্রাসনের ঠিক 40 দিন পর ইরানের মাটি থেকে উঠল এক বজ্রধ্বনি। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়ে দিল, এবার আর শুধু প্রতিরক্ষা নয়, এবার পাল্টা ধ্বংস। এক চুল এগোলেই কিয়ামত নেমে আসবে। এক বিবৃতিতে IRGC স্টাফ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল অথবা তাদের কোনো মিত্র যদি আবার ইরানের মাটি কিংবা স্বার্থে হাত বাড়ায়, তবে তাদের মুখে পড়বে এমন প্রতিঘাত যা তারা কল্পনাও করতে পারবে না। তাদের ভাষায় এই প্রতিক্রিয়া হবে কঠোর, কল্পনার বাইরে, ট্রু প্রমিস ট্রিয়ের থেকেও ভয়ঙ্কর। IRGC আরও বলেছে, তারা ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সব শাখা নিয়ে সর্বাত্মক প্রস্তুত। ইরানের প্রতিটি পর্বত, মরুভূমি, আকাশ যেন এখন এক বিশাল সতর্ক কামান। যুদ্ধবিরতি ইরানি চাপিয়ে দিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, 12 দিনের যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করেছে ইরান। তাদের মতে শুধু শক্তি নয়, বিচক্ষণ কৌশল আর আত্মবিশ্বাসেই এসেছে এই সাফল্য। ইসরায়েলি হামলায় যেসব IRGC কমান্ডার শাহাদাত বরণ করেছেন, তাদের স্মরণে এই বিবৃতিতে বলা হয়েছে, এই রক্ত বৃথা যাবে না। শহীদের রক্তই আজ ইরানকে বৈশ্বিক শক্তিতে পরিণত করেছে। ইরান একা নয়, পেছনে রাশিয়া। বিবৃতিতে সরাসরি রাশিয়ার নাম না থাকলেও রাশিয়া ও ইরান এখন ঘনিষ্ঠ সামরিক মিত্র। ইউক্রেন যুদ্ধ যেমন রাশিয়াকে বদলে দিয়েছে, তেমনি পশ্চিমা আগ্রাসনের মুখে ইরানও তৈরি হয়েছে সম্পূর্ণ নতুন এক শক্তি হিসেবে। ইরান রাশিয়া এখন যেন একই ঘূর্ণিতে, একই লক্ষ্য, একই প্রতিশোধ। পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রোগ্রামের উন্নয়নে রাশিয়ার পরোক্ষ মদদ রয়েছে। যখন পশ্চিমারা ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করছে, তখন রাশিয়া তাদের পাশে দাঁড়িয়েছে। ট্রু প্রমিস ট্রি ও হেরাল্ড অব ভিক্টরি, এই দুটি সামরিক অভিযান এখন ইরানের গর্ব। বলা হয়েছে, এই অপারেশন দুটি শুধু হামলা নয়, এগুলো ছিল এক যুদ্ধ শিল্পের নিদর্শন, যেখানে ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, সাইবার যুদ্ধ সব একসাথে ব্যবহৃত হয়েছে শত্রুকে স্তব্ধ করতে। বিশ্ব এখন ইরানের দিকে তাকিয়ে। IRGCর মতে, এখন বিশ্ব দেখছে কিভাবে ইরান অপরাধী ইহুদি আমেরিকান জোট এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, ইরানের লড়াই বিশ্বে ন্যায় ও স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে। ইহুদিবাদী ইসরায়েল বুঝতে পেরেছে যে তারা একটি কৌশলগত ভুল করেছে। একথা উল্লেখ করে ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেছেন, শত্রুর হুমকি শেষ হয়ে গেছে, এমনটা আমরা ভাবছি না। মেজর জেনারেল হাতামি জোর দিয়ে বলেন, ইসলামী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি এখনও অক্ষুণ্ণ রয়েছে এবং ফের সামরিক অভিযানের জন্য প্রস্তুত। ঠিক যেমনটি আমরা যুদ্ধবিরতির শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর উপর আমাদের আক্রমণ চালিয়ে গিয়েছিলাম। প্রতিরক্ষা শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তির সাথে সম্পর্কিত এবং সকল ক্ষেত্রে আমরা আগের চেয়ে আরও দৃঢ়ভাবে আমাদের পথ চালিয়ে যাব। ইসরায়েলের দুঃস্বপ্ন, ইরানের হাতে পাইলটদের গোপন প্রোফাইল। তেহরান থেকে ভেসে এলো এক হিমশীতল ঘোষণা। এই ঘোষণা যেন ইসরায়েলের সামরিক ব্যবস্থার একেবারে হৃৎপিণ্ডে এক চরম আঘাত হেনেছে। ইরান দাবি করেছে, তারা ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট, কমান্ডার এবং ড্রোন অপারেটরদের সম্পূর্ণ গোপন তথ্য উন্মোচন করেছে। ইরানের সরকারি টেলিভিশন ও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, জুন মাসে ইরানের ওপর ইসরায়েল যে অপ্রীতিকর হামলা চালিয়েছিল, তাতে অংশ নেওয়া সব পাইলটদের পরিচয় এখন তাদের কাছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার আড়ালে লুকিয়ে থাকা এসব সেনার নাম, পরিচয়, বসবাসের স্থান, তাদের ইউনিট এবং কর্মস্থল এখন আর গোপন নেই। এটি কেবল একটি তথ্য ফাঁস নয়, এটি এক অদৃশ্য যুদ্ধের চূড়ান্ত চাল, যা ইরানের গোয়েন্দা শক্তির এক অভাবনীয় সাফল্য। এখানেই রয়েছে এক লোমহর্ষক টুইস্ট। ইরান কেবল তথ্য সংগ্রহ করে থেমে থাকেনি, তারা এর প্রতিশোধও নেওয়া শুরু করেছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেলে যে পাইলটদের মুখ অস্পষ্ট করে দেখানো হয়, তাদেরই একজন মেজর ইয়েশ অ্যাশ। 1973 সালে ইয়ম কিপ্পুর যুদ্ধে নিখোঁজ হওয়া এক পাইলটের নাতনি তিনি। এক সাক্ষাৎকারে অ্যাশ বলেছিলেন, তিনি সাধারণ ইসরায়েলিদের নিরাপত্তা ফিরিয়ে আনতে চান, কিন্তু তেহরানের চ্যানেলের ঘোষণা ছিল সরাসরি, এখন তিনি নিজেই আর নিরাপদ নন। এই কথাটি যেন ইরানের সামরিক মনোবলের প্রতীক। মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের গোয়েন্দা সংস্থা স্যাটেলাইট ছবির মাধ্যমে এসব পাইলটের বাড়ি এবং তাদের গতিবিধি চিহ্নিত করেছে। তাদের এই তথ্যের ভাণ্ডার ভবিষ্যতের যে কোনো প্রতিশোধমূলক হামলার জন্য এক কৌশলগত সুবিধা এনে দেবে। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো, এই প্রতিশোধ ইতিমধ্যেই নেওয়া হয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন পাইলটের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের কেন্দ্রীয় শহর ইয়াভনেতে এক পাইলটের বাড়িতে হামলার ঘটনা এর স্পষ্ট উদাহরণ। ইরানের দাবি, তাদের এই পাল্টা হামলা এতই শক্তিশালী ছিল যে ইসরায়েল মাত্র 12 দিনের মাথাতেই যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয়। ইরানের সশস্ত্র বাহিনী অন্তত 22 বার পাল্টা হামলা চালিয়েছিল, যার লক্ষ্য ছিল ইসরায়েলের পারমাণবিক, সামরিক এবং শিল্প স্থাপনাগুলো। এই ঘটনাগুলো প্রমাণ করে ইরানের সামরিক সক্ষমতা ইসরায়েলের ধারণার চেয়ে অনেক বেশি। প্রতিবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। যখন ইরান পাল্টা হামলা শুরু করে, ইসরায়েল তখন তাদের পাইলটদের সরিয়ে স্কুলে বা অন্যান্য বেসামরিক স্থানে নিয়ে যায়। এর উদ্দেশ্য ছিল, যদি ইরান সেখানে হামলা চালায় তাহলে আন্তর্জাতিকভাবে ইরানকে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগে অভিযুক্ত করা যাবে। কিন্তু ইরান এই কৌশল বুঝতে পেরেছে এবং এমন কোনো ফাঁদে পা দেয়নি। ইরানের পক্ষ থেকে এক শীতল সতর্কবার্তা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত যা প্রকাশিত হয়েছে তা কেবল একটি নমুনা। আরও বহু গোপন তথ্য ভবিষ্যতে প্রকাশ করা হবে। এই ঘোষণা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের এই খেলা এখন আর শুধু সামরিক শক্তি নয়, বরং গোয়েন্দা তথ্যের, যেখানে ইরান এক অভাবনীয় শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করে চলেছে। যুদ্ধটা শুরু হয়েছিল গাজায়, কিন্তু এর ছায়া এখন ইসরায়েলের ঘরে ঘরে। বিশ্ববাসীকে চমকে দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী তাদের দুঃসাহসিক কৌশল দিয়ে ইসরায়েলের সুপ্রশিক্ষিত সেনাবাহিনীকে বিপর্যস্ত করে তুলছে। আধুনিক সমরাষ্ট্রে সজ্জিত এই সেনারা এখন গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে আসা গেরিলা কৌশলের কাছে পরাস্ত। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে বড় টুইস্ট হলো, আসল যুদ্ধটা কেবল রণাঙ্গনে নয়, চলছে সেনাদের মনের ভেতরেও। গাজার সুড়ঙ্গ থেকে ইসরায়েলের মনস্তত্ত্ব। গাজার প্রতিরোধ যোদ্ধারা সুড়ঙ্গ ও চোরাগোপ্তা হামলায় এতটাই পারদর্শী যে ইসরায়েলি সেনারা দিশেহারা। তাদের এই দুঃসাহসিক প্রতিরোধের সামনে আধুনিক সমরাষ্ট্র যেন অকেজো। যুদ্ধের এই ভয়াবহতার ফল হলো প্রায় 80,000 ইসরায়েলি সেনা আহত হয়েছে, যা ইসরায়েলের সামরিক ইতিহাসে নজিরবিহীন। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হলো মানসিক ক্ষয়ক্ষতি। প্রায় 26,000 সেনা মানসিক সমস্যার শিকার, যার মধ্যে অনেকেই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSD এ ভুগছেন। যুদ্ধ থেকে ফিরে আসার পরও তাদের চোখের সামনে ভেসে ওঠে বিস্ফোরণের ধোঁয়া, সহযোদ্ধার আর্তনাদ আর অজানা ফাঁদের আতঙ্ক। এই নীরব মহামারী ইসরায়েলকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। একসময় যে সামরিক শক্তিকে অপ্রতিরোধ মনে করা হতো, সেই শক্তির ভিত্তি আজ নড়বড়ে। ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধ শুধু মাঠের লড়াই নয়, ইসরায়েলের সামরিক ব্যবস্থার মধ্যেও এক গভীর সংকট তৈরি করছে। পরিস্থিতি এতটাই খারাপ যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তাদের বার্ষিক বাজেটের অর্ধেকের বেশি সেনাদের চিকিৎসা ও মানসিক সেবার জন্য ব্যয় করতে হচ্ছে। ইতিমধ্যেই $1.2 বিলিয়ন বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে। মানসিক ট্রমা থেকে সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও বেড়েছে। শুধুমাত্র 2025 সালেই অন্তত 16 জন সেনা আত্মহত্যা করেছে এবং যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত প্রায় 45 জন সেনা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে তাদের সাবেক সেনারা মুখ খুলতে শুরু করেছে। তারা তেল আবিবে বিক্ষোভ করছে। ইসরায়েলি লেখক ও বিশ্লেষক এফরাইম এর মতে, এটি একটি নীরব মহামারী যা গাজার যুদ্ধ শেষ হয়ে গেলে আরও বিপজ্জনক হয়ে উঠবে। নেতানিয়াহুর উচ্চাকাঙ্ক্ষার বিপরীতে ফিলিস্তিনি প্রতিরোধে দৃঢ়তা দেখা যাচ্ছে। তবে আসল ট্র্যাজেডি হলো, এই যুদ্ধের সবচেয়ে বড় মূল্য চোকাতে হচ্ছে সাধারণ সৈনিকদের। তাদের মন এবং শরীরের ক্ষয়ক্ষতি একটি অদৃশ্য যুদ্ধের মতো ইসরায়েলকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। পুরো গাজা দখলের স্বপ্নে বিভোর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু তার সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। তার ভাষায়, এমন যে কোনো কিছু ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি ফাঁদ। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুর একটি পোস্ট ঘিরেও দ্বন্দ্বে জড়িয়েছেন তারা দুজন। ইয়ার ওই পোস্টে লেখেন, জামির বিদ্রোহ ও সামরিক অভ্যুত্থান চেষ্টার পেছনে রয়েছেন। তার বিরুদ্ধে আনা ইয়ারের অভিযোগ নিয়ে আপত্তি তুললে সেনাপ্রধানকে এক হাত নেন নেতানিয়াহু।